সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেকেন্ড সেমিস্টারের অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের প্র্যাকটিক্যাল সামনে আছে। সেই প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তা প্র্যাকটিক্যাল যে দুইটা বিষয়ের প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং। তা আজকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং। ক্যাটালগ, সে ক্যাটালগের এই যে একটা নমুনা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন একটা ক্যাটালগ কার্ড বোর্ডে উপস্থাপন করা হয়েছে, যার মাপ হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য 5 ইঞ্চি, প্রস্থে হচ্ছে 3 ইঞ্চি। দৈর্ঘ্যে 5 ইঞ্চি, প্রস্থে হচ্ছে 3 ইঞ্চি। ক্যাটালগ কার্ডের মাপ কত? 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, দৈর্ঘ্যে 5 ইঞ্চি, প্রস্থে 3 ইঞ্চি। এখন এই একটা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি মাপ নিয়ে একটা বর্ডার আঁকলাম, ঠিক আছে? এই বর্ডারটা হচ্ছে ক্যাটালগ কার্ডের মাপ। এখন এই বর্ডার থেকে ওয়ান সাইড থেকে 8টি স্পেস সমপরিমাণ জায়গা রেখে প্রথম একটি দাগ টানলাম। এটাকে বলা হয় প্রথম ধাপ বা ফার্স্ট ইনডেনশন। এই যে 8টা স্পেস সমপরিমাণ জায়গা রেখে প্রথম একটা দাগ দিয়েছি বা প্রথম ইনডেনশন এঁকেছি বা প্রথম ধাপ, এরপরে যেটা এঁকেছি আর একটা দাগ দিয়েছি, দেখেন এটাকে বলা হয় সেকেন্ড ইনডেনশন। এখানে এই প্রথম ধাপ থেকে এই দ্বিতীয় ধাপ বা সেকেন্ড ইনডেনশনের দূরত্ব, ওইটা হচ্ছে স্পেস হচ্ছে 4টা। তাহলে প্রথম রেখেছি 8টা সমপরিমাণ স্পেস সমপরিমাণ জায়গা, তারপরে হচ্ছে 4টা স্পেস সমপরিমাণ জায়গা রেখে দ্বিতীয় ধাপ বা সেকেন্ড ইনডেনশন টেনেছি। তাহলে দেখেন যে এই বর্ডার থেকে 8টা স্পেস সমপরিমাণ জায়গা রেখে প্রথম ধাপ এঁকেছি, তারপরে 8 8 4 12টা স্পেস, অর্থাৎ ফার্স্ট ইনডেনশন থেকে সেকেন্ড ইনডেনশনের দূরত্ব হচ্ছে 4টা স্পেস সমপরিমাণ জায়গা রেখে দ্বিতীয় ধাপ এঁকেছি। এখন আর উপর থেকে ওই 4টা স্পেস সমপরিমাণ জায়গা রেখে আমরা আরেকটা এখানে দাগ টেনেছি, পুরা ক্যাটালগ কার্ডটার একটা ফ্রেম দাঁড় করিয়েছি। এখন এই ক্যাটালগ কার্ডে দেখেন কিছু বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। তার একটা হচ্ছে কল নাম্বার, যার বাংলা অর্থ হচ্ছে ডাক সংখ্যা। দ্বিতীয়, এটা হচ্ছে অথর, এর অর্থ হচ্ছে লেখক। এখানে হচ্ছে টাইটেল, শিরোনাম, সাবটাইটেল, উপশিরোনাম। অর্থাৎ প্রত্যেকটা বইয়ের কিন্তু একটা টাইটেল থাকে, আর সাবটাইটেল কখনো থাকে কখনো থাকে না। যদি থাকে সেক্ষেত্রে টাইটেল শেষ হওয়ার পরে ক্লোন চিহ্ন দিয়ে সাবটাইটেল শুরু করতে হয়, আর সাবটাইটেল শুরু হওয়ার পরে একটা ব্যাপ্তি চিহ্ন বা স্টপ সাইন দিয়ে লেখকের পুরা নাম লিখতে হবে। লেখকের পুরা নাম যখন শেষ হয়ে যাবে সেখানে ফুল স্টপ বা দাড়ি চিহ্ন দিতে হবে। তারপরে বইটি কত সংস্করণ, সংস্করণটা কি? সংস্করণটা হচ্ছে বই যখন পুনরায় যখন আবার মানে কোনো কিছু নতুন সংযোজন করা হয়, সেই সংযোজিত সংখ্যা মানে অ্যাড করার পরে যে সংস্করণটা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় যে প্রথম সংস্করণ। যদি প্রথমবার করা হয় তাহলে বলে প্রথম সংস্করণ, আবার দ্বিতীয়বার করা হলে দ্বিতীয় সংস্করণ, এরকম। আর যদি হুবহু মানে কপি করা হয় সেক্ষেত্রে কিন্তু সংস্করণ বলা হয় না, রিপ্রিন্ট অর্থাৎ পুনঃমুদ্রণ বলা হয়ে থাকে। তাহলে সংস্করণ আর পুনঃমুদ্রণের মধ্যে কিন্তু এটাই হলো পার্থক্য। তা হচ্ছে এখানে যেহেতু এখন বইটির কততম সংস্করণ প্রকাশিত হয়েছে বইটিতে যদি যা লেখা থাকে সেই অনুযায়ী আমাদেরকে এই এডিশনে লিখতে হয়। লেখার আগে আমাদের কি করতে হবে? দুইটা স্পেস সমপরিমাণ জায়গা রেখে
এডিশন লিখতে হবে। বইয়ের এডিশন যদি সেকেন্ড এডিশন হয়, থার্ড এডিশন হয়, যে এডিশনটা শেষ সেটি আমাদেরকে লিখতে হবে। তো এডিশন শেষ করার পরে ফুল স্টপ দিয়ে দুইটা স্পেস সমপরিমাণ জায়গা রেখে এইবার যে বিষয়টি লিখতে হবে সেটি হচ্ছে প্লেস, অর্থাৎ বইটি কোথা থেকে প্রকাশিত হচ্ছে সেই স্থানটার নাম হচ্ছে এখানে লিখতে হবে। লিখে ক্লোন চিহ্ন দিতে হবে। একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, এটা যেহেতু সবসময় শুরুটা কিন্তু হয় শিরোনাম, এই শিরোনামের শুরুটা হয় দ্বিতীয় ধাপ থেকে। তা যখন শুরুটা হয়ে এই পাশে যখন শেষ না হবে তখন কিন্তু আমাকে আবার প্রথম ধাপে আসতে হয়। আর প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে যে এখানে বলেছি যেটি 4টা স্পেস সমপরিমাণ জায়গা, সুতরাং এখানে লেখার সময় ওই 4টা অক্ষর লিখতে হবে। তার আর যেগুলো বাইরে থাকে সেগুলো এই ধাপের বাইরে লিখতে হয়। এখানে খেয়াল করবেন আমি প্রথমেই কিন্তু 4টা স্পেস দিয়েছি, আর এখানে প্লেস লেখার সময় PLACE টা কিন্তু বাইরে দিয়েছি। তার অর্থ হচ্ছে এখানে 4টা অক্ষর রাখতে হবে। এখন বিষয় হচ্ছে যদি যেমন ময় একটা অক্ষর, ময় আকার মা, সেক্ষেত্রে কিন্তু আমাকে দুইটা স্পেস ধরতে হবে, যে ম যোগ আ, দুইটা অক্ষর। কিন্তু যুগ্ম অক্ষরের ক্ষেত্রে একটা অক্ষর স্পেস সমপরিমাণ জায়গা নিতে হবে, অর্থাৎ একটা অক্ষর ধরতে হয় যুগ্ম অক্ষরের ক্ষেত্রে। ঠিক আপনারা জানেন যে আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে বাংলা অক্ষরগুলো যেভাবে ব্যবহার করেন ঠিক তদ্রুপভাবে এখানে ব্যবহার করতে হয়। এই প্লেসের পরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে পাবলিশার, অর্থাৎ প্রকাশক। বইটি কে প্রকাশ করেছেন বা কারা প্রকাশ করেছেন সেটি হচ্ছে প্রকাশক। তাহলে প্লেসের পরে প্রকাশক। প্লেসের আগের চিহ্নটা কি? প্লেসের আগে যখন এডিশন শেষ হয়ে যাবে ফুল স্টপ দিয়ে দুইটা স্পেস সমপরিমাণ জায়গা রেখে প্লেসটা লিখতে হয়। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে প্লেসটা লেখার আগে দুইটা স্পেস সমপরিমাণ জায়গা রাখা হয়েছে, তারপর প্লেসটা লেখা হয়েছে। এবার প্লেসের পরে ক্লোন চিহ্নটা দেয়া হয়েছে। ক্লোনের পরে পাবলিশার, যারা অর্থাৎ প্রকাশক, যারা বইটি প্রকাশ করেছে তাদের নামটা ওখানে লিখতে হবে। লিখে একটা কমা চিহ্ন দিয়ে কত সালে বইটি প্রকাশিত হয়েছে অর্থাৎ ইয়ার অফ পাবলিকেশন, এখানে ইয়ার দেয়া আছে দেখেন, ওই ইয়ার ওই কথাটা লিখতে হবে। বইটি যদি 1992 সালে প্রকাশিত হয় তাহলে 1992 লিখতে হবে, 2022 সাল হলে 2022, মানে যে সালটা থাকবে সেটি দিতে হবে। অনেক সময় বইয়ের কপিরাইট কপিরাইট বলে লেখা থাকে, সেখানে ওই সালের আগে একটা সি গোল চিহ্নের মধ্যে এভাবে লিখতে হয়। কপিরাইটের ক্ষেত্রে যেমন এভাবে লিখে 1992 এইভাবে আমরা সালটা লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের প্লেস, পাবলিশার আর ইয়ার অফ পাবলিকেশন হয়ে গেল। মনে রাখবেন যে কখন কোন চিহ্নটা ব্যবহৃত হচ্ছে, চিহ্নটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা হচ্ছে খালি প্লেসের আগে আমাদের দুইটা স্পেস থাকতে হয়েছে, প্লেসের পরে একটা ক্লোন চিহ্ন দিতে হয়েছে, পাবলিশারের পরে একটা কমা চিহ্ন দিতে হয়েছে। এখন এই বিষয়টি এখানে একটা বিষয় একটা খেয়াল করতে হবে, এই প্লেস, পাবলিশার আর ইয়ার অফ পাবলিকেশন এই তিনটাকে একসঙ্গে বলা হয় ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট অনেক সময় কিন্তু আপনাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে ইমপ্রিন্ট কি, তখন আপনারা বলবেন যে টাইটেল পৃষ্ঠায় যে প্রকাশ স্থান, প্রকাশক আর প্রকাশনার সন উল্লেখ থাকে, এই যে প্রকাশ স্থান, প্রকাশক এবং প্রকাশন অর্থাৎ ইয়ার, এই তিনটাকে বলা হয় একসঙ্গে ইমপ্রিন্ট। ইমপ্রিন্টের বাংলা অর্থ হচ্ছে মুদ্রাঙ্ক। মুদ্রাঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই প্রথম স্টেপ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। প্রথম স্টেপে থাকছে কি? শিরোনাম, উপশিরোনাম, লেখকের পূর্ণ নাম, সংস্করণ আর ইমপ্রিন্ট বা মুদ্রাঙ্ক।
যেখানে ইমপ্রিন্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে প্লেস, পাবলিশার, ইয়ার অফ পাবলিকেশন, অর্থাৎ স্থান, প্রকাশক আর প্রকাশনার বছর। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রথম ধাপ চলে গেল। এখন বইয়ে কিন্তু আরো অনেক বিষয় ইনক্লুড থাকে, সেটি হচ্ছে বইয়ের কিন্তু অনেক থাকে, পৃষ্ঠা সংখ্যা থাকে, টেবিল থাকে, চার্ট থাকে, ছবি থাকে, ম্যাপস থাকে, গ্লোবস থাকে, এরকম বিভিন্ন বিষয় কিন্তু বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়ে থাকে। সেগুলো কিন্তু এই ক্যাটালগ কার্ডে উপস্থাপন করা হয়। যেহেতু ক্যাটালগে বইয়ের যাবতীয় ইনফরমেশন উপস্থাপন করা হয় এই কার্ডের মধ্যে, সেজন্য এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। তা এ প্রথম ধাপ গেল, দ্বিতীয় ধাপে আসছি। এখানে পেজিনেশন লেখা আছে, দেখেন, পেজিনেশন অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা। এখন পৃষ্ঠা সংখ্যার মধ্যে থাকে কিছু, আপনারা যদি খেয়াল করেন বইয়ে দেখবেন প্রাথমিক পৃষ্ঠা সংখ্যা দেয়া থাকে, অনেক সময় রোমান সংখ্যায় দেয়া থাকে, অনেক সময় বানান করে লেখা থাকে, এ ক 1 2 2 এভাবেও লেখা থাকে। ঠিক আছে, ওইগুলোই হচ্ছে প্রাথমিক পৃষ্ঠা সংখ্যা হিসেবে বলা হয়ে থাকে বা আখ্যায়িত করা হয়ে থাকে। আর যে 1 2 3 বা 1 2 3 এইভাবে যে নাম্বারটা দেয়া থাকে, সেটি হচ্ছে মূল পৃষ্ঠা সংখ্যা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তবে 1 2 3 যে নাম্বারটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় অ্যারাবিক নাম্বার। বুঝেছেন? বাংলা হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু অ্যারাবিক সংখ্যা, অ্যারাবিক সংখ্যা। তা এটা হচ্ছে মূল পৃষ্ঠা সংখ্যা। এখন দেখা যাচ্ছে যে 14 রোমান সংখ্যায় 14 লেখা আছে, ওইটা হলো প্রাথমিক সংখ্যা বা প্রাথমিক পৃষ্ঠা সংখ্যা। প্রাথমিক পৃষ্ঠা সংখ্যার পরে একটা কমা চিহ্ন দিতে হয়, তারপরে মূল পৃষ্ঠা সংখ্যা দিতে হয়। যদি বইয়ের শেষে 280 পেজ থাকে তাহলে 280 লিখতে হবে, লিখে হলো ক্লোন চিহ্ন দিতে হবে। তাহলে এইটাই হচ্ছে পৃষ্ঠা সংখ্যা বা পেজিনেশন। পেজিনেশনের পরে যে চিহ্নটা দিতে হয় সেটা হচ্ছে ক্লোন চিহ্ন। এই যে দেখিয়েছি ক্লোন চিহ্ন, এই ক্লোন চিহ্নটা দিতে হবে। এইবার কি আসবে? চিত্র বর্ণনা বা ইলাস্ট্রেশন। এই চিত্র বর্ণনা বা ইলাস্ট্রেশনের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে বইয়ের মধ্যে অনেক সময় যে ফিগার, চার্ট, ম্যাপস, গ্লোবস এসেটটা থাকে, সেগুলো কিন্তু এই চিত্র বর্ণনার মধ্যে আসবে। ঠিক আছে, আর যখন শেষ হবে তখন ওই ফিগার, টেবিল, চার্ট এইসব যা আসে লিখে একটার পরে একটা কমা লিখতে হয়। টেবিলের ক্ষেত্রে আবার একটু ভিন্নতা থাকে, টেবিলের ক্ষেত্রে কিন্তু এখানে ইনক্লুডস টেবিল বলে উল্লেখ করতে হয়। হ্যাঁ, তা এখানে হচ্ছে ইলাস্ট্রেশনের মধ্যে যে চিত্র বর্ণনার মধ্যে যে বিষয়গুলো আসে সেগুলো একের পর এক লিখে যে চিহ্নটা দিতে হবে সেটি হচ্ছে সেমিকোলন চিহ্ন দিতে হবে। এই ক্যাটালগের মূল মানে বিষয়টা হচ্ছে চিহ্নগুলোকে অবশ্যই মনে রাখতে হবে এবং সঠিক চিহ্ন দিতে হবে, তা না হলে কিন্তু নাম্বার কাটা যায়। তাহলে আমরা দেখি যে পেজিনেশনের পরে আর ইলাস্ট্রেশনের আগের চিহ্নটা হচ্ছে কোলন চিহ্ন, আর ইলাস্ট্রেশনের পরের চিহ্নটা হচ্ছে সেমিকোলন চিহ্ন। অর্থাৎ সাইজ, এর আকার বা উচ্চতা, বইটি হাইট কত সেন্টিমিটার সেটি লিখতে হয়। লেখার আগে কি চিহ্ন দিতে হয়? সেমিকোলন চিহ্ন। আর শেষ হলে ফুলের স্টপ বা দাড়ি হয়। এরপরে যে বিষয়টি আসে, যদি বইয়ে সিরিজ কথাটা লেখা থাকে তাহলে কিন্তু এই সাইজ লেখার পরে ফুল স্টপ দেওয়ার পরে দুইটি স্পেস সমপরিমাণ জায়গা রেখে প্রথম ব্র্যাকেট দিয়ে সিরিজ যেভাবে লেখা থাকে ঠিক হুবহু সেভাবে লিখে প্রথম ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, যদি আপনার এখানে শেষ হয়ে থাকে তাহলে এখানে দুইটা স্পেস সমপরিমাণ জায়গা রেখে আপনাকে শুরু করতে হবে। আর শেষ না হলে আপনাকে কিন্তু প্রথম ধাপে আসতে হবে বা ফার্স্ট ইন্টেনশনে। সবসময় মনে রাখবেন এখানে কিন্তু 4টা অক্ষর থাকতে হবে, 4টা অক্ষরের বেশি রাখা যাবে না। সেক্ষেত্রে দ্বিতীয় ধাপের বাইরেটা লিখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝলাম কি যে আমাদের যখন কোনোটা এখান থেকে বলে আমাদের ফার্স্ট ইন্টেনশনে আসতে গেলে এখানে 4টা অক্ষর রাখতে হবে, তাছাড়া রাখা যাবে না। ঠিক আছে, এইবার সিরিজ হয়ে গেল। এইবার বইয়ের মধ্যে যদি আপনার বিবলিওগ্রাফি থাকে বইয়ের শেষে কিন্তু
বিবলিওগ্রাফি বলে কথা থাকে, যেখানে বইয়ের ভিতরের ইম্পর্টেন্ট শব্দগুলো, না সরি, বিবলিওগ্রাফি হচ্ছে ওই বইটি লেখার সময় লেখক কি কি বইয়ের সাহায্য সহযোগিতা নিয়েছেন তার একটি তালিকা সেখানে উল্লেখ করা থাকে। এই বিবলিওগ্রাফিটা কত অনেক লেখা থাকে, তাহলে আমরা লিখবো কি করে, যে ইনক্লুডস বিবলিওগ্রাফি, ঠিক আছে। আর যদি পেজ উল্লেখ থাকে তাহলে পাশে সে পেজের উল্লেখ নাম যত পৃষ্ঠা লেখা আছে যেভাবে লেখা থাকে সেভাবে আমরা লিখে রাখবো। আরো থাকে ইন্ডেক্স। ইন্ডেক্সটা কি, বা ইন্ডেক্স বা নির্ঘণ্ট, বইয়ের শেষে কিন্তু এগুলো দেখবেন থাকে। ইন্ডেক্সে কি থাকে, যেটি হচ্ছে বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট শব্দগুলোর অর্থ দেয়া থাকে এবং পৃষ্ঠার নাম্বার সহ, যাতে করে পাঠক ওই শব্দ সম্পর্কে ওই পৃষ্ঠায় যেয়ে ডিটেলস জানতে পারে, অনেকটা ডিকশনারির মতোই কাজ করে। তাই এই ইন্ডেক্স কথাটা লেখার সময় আমরা লিখবো ইনক্লুডস ইন্ডেক্স, আর বাংলায় যখন লিখবো তখন লিখবো যে নির্ঘণ্ট সম্বলিত, বিবলিওগ্রাফি হলো গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জি সম্বলিত, এইভাবে কথাগুলো আমরা লিখবো। এরপরে যেটা থাকবে সেটি হচ্ছে আইএসবিএন নাম্বার। আইএসবিএন নাম্বার, এই আইএসবিএন এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনাদের ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়ে থাকে। আইএসবিএন নাম ফুল মিনিং, প্রত্যেকটা বই, সারা বিশ্বে যত বই আছে সে বইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা নাম্বারের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা বইয়ের কিন্তু একটা আন্তর্জাতিক নাম্বার দেয়া থাকে। আমরা যখন ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ প্র্যাকটিক্যাল করি তখন কিন্তু এটা জেনে থাকি আর কি, যে কোনো বিশ্বের কোনো বই কিন্তু এই নাম্বারের বাইরে না। এই নাম্বার, এই জন্য এর যে নাম্বারটা না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বুক নাম্বার, বইয়ের নাম্বার। আরেকটা হচ্ছে আইএসএসএন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, ঠিক আছে। এই আইএসবিএন আর আইএসএসএন এই দুইটা অ্যাব্রিভিয়েশন আপনাদের জানতে হবে। আর এই যে ছিদ্রটা দেখছেন এই ছিদ্রটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ক্যাটালগ কার্ডের, যখন একটা ক্যাবিনেটে রাখা হয় তখন কার্ডগুলোকে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করা হয় যাতে এলোমেলো না হয় বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, সেজন্য একটা লোহার দণ্ডের মধ্যে অ্যালফাবেটিক্যালি কার্ডগুলোকে অ্যারেঞ্জ করা হয়, সেজন্য এই ছিদ্রটা অবশ্যই দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে ক্যাটালগ কার্ড করার সময় কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। এখন এই স্টেপ বাই স্টেপ যখন করা হয় আপনাদের কিন্তু সমস্যা দেয়া হয়, অর্থাৎ প্রবলেম আপনাকে দেয়া হয়, অর্থাৎ একটা বইয়ের তথ্যাবলী আপনাকে করতে দেয়া হবে। আপনি কিন্তু ঠিক এই যেভাবে একটার পর একটা আছে সেটি একটার পর একটা এভাবে অ্যারেঞ্জ করবেন। এই যখন করা হয় এটাকে একটা কি বলা হয়, এটা হচ্ছে ক্যাটালগ কার্ড, অর্থাৎ এটাকে এন্ট্রি করা হয়। এইবার এন্ট্রিটা কি সেটি দেখতে হবে। এন্ট্রি কি, যে গ্রন্থের যে তথ্যাবলী যখন কার্ডে মানে নিবন্ধীভুক্ত করণ করা হয়, আর সেই করার যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় এন্ট্রি বা লিখন। এখন এই এন্ট্রি বা লিখনকে মানে গ্রন্থের যত তথ্যাবলীকে যখন আমরা এই যে ভাবে অ্যালফাবেট মানে এই যে স্টেপ বাই স্টেপ যে আমরা অ্যারেঞ্জ করলাম, এটাকে আমরা কি করলাম, একটা এন্ট্রি করলাম বা লিখন তৈরি করলাম, ঠিক আছে। এখন দেখতে হবে যে লিখন কিন্তু লেখকের নামের অধীনে হতে পারে, আবার রাইটার টাইটেলের অধীনে হতে পারে, আবার যদি কোনো সংস্থা বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান বা সরি রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো বিভাগ, সংস্থা বা সংঘ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা মানে এরকম কোনো
সংস্থা কর্তৃক যদি বইটি প্রকাশিত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে নির্দিষ্ট কোনো রাইটার না থাকায় এখানে শিরোনামের অধীনে এন্ট্রি করতে হয়। এটাকে বলা হয় কর্পোরেট বডি, হ্যাঁ, বা সংঘ লিখন। এই ধরনের এন্ট্রি যা কোনো সংস্থা কর্তৃক যদি কোনো বই প্রকাশিত হয়ে থাকে, সেই প্রকাশিত বইটা হয় কর্পোরেট বডি বা সংঘ লিখন। তাহলে আমরা দেখলাম যে এন্ট্রি করার সময় কিভাবে করতে হয়, কি কোন স্টেপ বাই স্টেপ আমরা করব, সেটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে উপস্থাপন করলাম। এখন লেখকের নামের অধীনে যদি আমরা এন্ট্রি করি, সেটাকে বলা হয় লেখক এন্ট্রি বা অথর এন্ট্রি। ঠিক আছে, এই অথর এন্ট্রি কখন হয়? যদি একজন রাইটার থাকে বা দুইজন রাইটার থাকে বা তিনজন রাইটার পর্যন্ত যদি লেখক হয়, তাহলে প্রথম লেখকের নামের অধীনে এন্ট্রি করা হয় এবং সেই এন্ট্রিটা হবে অথর এন্ট্রি। ঠিক আছে, তখন কিন্তু এই যে অথরের এখানে এইভাবে লিখতে হবে। আর তিনের অধিক যদি কোনো বইয়ের রাইটার থাকেন, সেক্ষেত্রে কিন্তু আর অথরের নামে এন্ট্রি হবে না, সেক্ষেত্রে টাইটেলের অধীনে এন্ট্রি করতে হবে। এই অথর এন্ট্রিকে আমরা বলে থাকি মেইন এন্ট্রি বা প্রধান লিখন। ঠিক আছে, তাহলে আমরা মেইন এন্ট্রি করলাম, এটাই হচ্ছে মেইন এন্ট্রি, আবার এটাই হচ্ছে অথর এন্ট্রি। আর ওনার একটা বিষয় উল্লেখ আছে, দেখেন, কল নাম্বার। কল নাম্বার বা ডাক সংখ্যা, অর্থাৎ বইয়ের কিন্তু প্রত্যেকটা বইয়ের আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা বইয়ের কিন্তু একটা শ্রেণীকরণ নাম্বার দেয়া আছে। সেই নাম্বারটা এখানে লেখা থাকবে এবং সেই সঙ্গে মানে শ্রেণীকরণ নাম্বার প্লাস বইয়ের নাম্বার, এই দুইটা মিলে হচ্ছে কল নাম্বার বা ডাক সংখ্যা। তাহলে এখানে যদি যদি হয়, মনে করেন যে জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ আমরা বইটি এন্ট্রি করব, সেক্ষেত্রে বইয়ের নকশিকাতার মাঠের একটা নাম্বার আছে, যেহেতু এটি সাহিত্যের বই, সেজন্য সাহিত্যের নাম্বারটি আসবে এবং ওই মানে সাহিত্যের নাম্বারটা হচ্ছে শ্রেণীকরণ নাম্বার, আর বইয়ের নাম্বারটা আসবে জসিমউদ্দিনের থেকে। মানে তাহলে আমরা কি নেব, যে জসিমউদ্দিনের দুইটা অক্ষর নেব আর টাইটেলের একটা অক্ষর নেব, নিয়ে ওইটা তাহলে জসিমের বর্গের যা দন্তস্ব নেব আর নকশিকাতার দন্তান্ন নেব, এই নিয়ে এই স্টল নাম্বারটা গঠন করব। তাহলে শ্রেণী নাম্বার প্লাস বইয়ের নাম মিলে হবে কল নাম্বার। তাহলে কল নাম্বারটা কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছেন? শ্রেণীকরণ নাম্বার প্লাস বইয়ের নাম্বার, এই দুইটা যোগ করে আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে ডাক সংখ্যা বা কল নাম্বার। তাহলে কল নাম্বার লেখার নিয়মটাও আমরা জেনে গেলাম। এখন এই মেইন এন্ট্রি করার পরে যে বিষয়টি আমাদের করতে হয় সেটি হচ্ছে ট্রেসিং, অর্থাৎ আমরা যখন অতিরিক্ত লিখন তৈরি করব, অতিরিক্ত লিখন বা অ্যাডেড এন্ট্রি তৈরি করব, হ্যাঁ, সেক্ষেত্রে কি বিষয়গুলো আসবে, সেক্ষেত্রে ট্রেসিং এ যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, সেই বিষয়গুলোর উপরে যে অতিরিক্ত লিখন তৈরি করা হয় সেটাকে বলা হয় অ্যাডেড এন্ট্রি বা সহায়ক লিখন। এই সহায়ক লিখনের যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে প্রথমে থাকে, অর্থাৎ কার্ডটি যদি আমরা উল্টিয়ে দেই তাহলে এই ছিদ্রটা কিন্তু এখানে পড়বে, এখানে পড়বে। ট্রেসিং এর সময় কিন্তু আমরা কি করব, যে এই কার্ডটি উল্টাই দেব, দিলে এই ছিদ্রটা তখন উপরে চলে যাবে। আর এই কি কি বিষয় বইয়ের মধ্যে রয়েছে সেই বিষয়গুলো লিখতে হবে এবং এটা হলো অ্যারাবিক নাম্বার 1 2 3 করে লিখতে হয় যে কয়টি সাবজেক্ট থাকে। আর যদি বইয়ের
আহ, 2 বা 3-এর মানে অথর থাকে 3 জন, সেক্ষেত্রে আমরা তো প্রথম রাইটারের অধীনে এন্ট্রি করব, তার নামটা বাদ দিয়ে আর যে 2 জন নাম আছে সেই 2 জনের নাম এখানে আসবে, রোমান সংখ্যায় সেটা লিখতে হবে। আর আহ, যদি সিরিজ কথাটা থাকে তাহলে সিরিজের একটা এন্ট্রি হবে, সেটি উল্লেখ করতে হবে আর টাইটেল করতে হবে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে রোমান সংখ্যায় লিখতে হবে, যে সেকেন্ড অথর, থার্ড অথর, টাইটেল, সিরিজ, ব্যাস এগুলো রোমান সংখ্যা দিয়ে লিখতে হয়। আর বিষয়গুলো হচ্ছে অ্যারাবিক নাম্বার লিখতে হয়। এইবার এই ট্রেসিং এ যে বিষয়গুলো আসবে তার উপরে এক একটা বিষয় মানে বিষয়ের উপরে এক একটা এন্ট্রি করতে হবে। এই যে অতিরিক্ত যে এন্ট্রি গুলো করা হয় এটাকে বলা হয় সহায়ক এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি। ওই ট্রেসিং এর উপরে ডিপেন্ড করেই কিন্তু অ্যাডেড এন্ট্রি হয়ে থাকে। তবে অ্যাডেড এন্ট্রির বেলায় শুধুমাত্র এই উপরে উপরে লেখাটা একটু আলাদা লিখতে হয়, আর ভিতরে কিন্তু মেইন এন্ট্রির মধ্যে যা আছে হুবহু সেটা তুলে দিতে হয়। এটাই হচ্ছে অ্যাডেড এন্ট্রি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এন্ট্রি কি, মেইন এন্ট্রি কি, অ্যাডেড এন্ট্রি কি, মানে ক্যাটালগ কার্ডের মধ্যে কিভাবে গ্রন্থাগারের তথ্যাবলী, গ্রন্থের তথ্যাবলী উপস্থাপন করা হয় বা কিভাবে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করা হয় সেটি কিন্তু আমি এতক্ষণ দেখালাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। আপনার যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তবে আপনারা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষার্থী তারা এই বিষয়টি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সবার জন্য